আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনভর জনসভা সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। প্রতি মৌসুমে প্রায় ২০ কোটি টাকার পেয়ারার কেনাবেচা হয় পিরোজপুরের ভাসমান হাটে। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এ সফরে কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভায় অংশগ্রহণ। এছাড়াও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রোববার সকাল 10:30টায় কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় পৌঁছাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য। তারেক রহমান চট্টগ্রামে আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। আমাদের সকল নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এনারাও খুব উচ্ছ্বসিত। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার এ সফরকে সামনে রেখে স্বাগত মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। একই সাথে প্রধানমন্ত্রীর আগমনের খবরে উদ্বেলিত এলাকাবাসী। আমাদের ফটিকছড়িবাসীর প্রত্যাশা যে আমাদের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে আমাদের রাস্তাঘাট আর শিক্ষা, আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কাছে চাইবো মাদক মুক্ত পরিবেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা। ফটিকছড়ির সংক্ষিপ্ত কর্মসূচি শেষে হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে। এদিন বিকাল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য, ওনার সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের প্রস্তুত অনেক লাগবে, যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। রোববার দিনব্যাপী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন সময় দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে 2024-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 ব্যক্তি পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্র ও সরকারের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও দেশকে বাস্তবতার নিরিখে এগিয়ে নিতে হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকার কথা জানান সরকার প্রধান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া 2 যোদ্ধার আত্মকর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজ খবর নেন। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টে দেয়া জামিন স্থগিতের পর আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায় সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। পরে হাফিজুর রহমানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তৈয়বুদ্দিন তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 2 অগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর 4 অগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। 2016 সালে 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ধর্ষণের পর হত্যার শিকার হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা এবং আহতদের 3 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি। শুক্রবারে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানী নগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছিল। আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন, তাই এই সংগঠনের প্রধান যদি বক্তব্য রাখেন তবে তা কোনো মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না মন্তব্য করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো বন্ধ করতে সরকার সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেবে। সকালে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অথচ বৃষ্টি হলে এটি জলাবদ্ধতায় ডুবে যায়। এটি সংরক্ষণ করতে পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আদালতে নিষেধাজ্ঞা আছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কি বক্তব্য দিতে পারেন কিনা, বা আপনারাও কি একজন সাসপেক্টেড এবং একজন ক্রিমিনাল তার বক্তব্য প্রচার করার জন্য আপনাদেরও কি মনে চায় কিনা, সেটাও তো আমাদের প্রশ্ন থাকতেও পারে। সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। প্রতি মৌসুমে প্রায় 20 কোটি টাকার পেয়ারার কেনাবেচা হয় পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় ঐতিহ্যবাহী ভাসবান হাটে। এটি শুধু এলাকার অর্থনীতি প্রাণকেন্দ্র নয়, পর্যটকদের কাছেও দর্শনীয় স্থান। বাংলার আপেল খ্যাত পেয়ারার বাণিজ্য আরও সমৃদ্ধ করতে জেলি কারখানা এবং কোল্ড স্টোরেজের দাবি এর সাথে জড়িতদের। রশিদ আল মুনানের পাঠানো তথ্য এবং ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের জলবাজার নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চোখে এ তো বাংলার ভ্যানিস। জলজীবনে এ সবুজের ক্যানভাস পিরোজপুরের নেছারাবাদে পেয়ারার রাজ্যে। শুধু একটি ফল নয়, এ অঞ্চলের মানুষের ইতিহাস, সংস্কৃতি, জীবনধারার প্রতীক। ভরা মৌসুমে বেশ কয়েকটি গ্রামের খালের বুক চিরে সুস্বাদু ফলটি নিয়ে সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খালে চাষিয়া। এই জায়গার পেয়ারা খুব সুস্বাদু, তো এই জন্য অনেক মানুষে ভালোবাসে, এই জন্য পেয়ারা চাহিদা বেশি। 50 লাখ 1 কোটি টাকার মতো সিজনে বিক্রি হয়। প্রতিমন বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। এখান থেকে প্রতিদিন শত শত মন পেয়ারা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। 10টা সাড়ে 10টার দিক থেকে আমরা পেয়ারা নিয়ে চলে আসি। আর আমাকে এলাকা যদি জেলির একটা কারখানা থাকতো, পলিস্টারটা জিনিস থাকতো, আমাকে খুবই ভালো হতো এলাকায়। দক্ষিণাঞ্চলে কৃষি প্রকৃতির এমন অপূর্ব সমন্বয় কাছে টানে পর্যটকদের। এই রকমের আসলে দেখা যায় না যে ভাসমান পেয়ারা বাগানটা খুব ভালো লাগে। এখানে কিন্তু প্রতি বছরই বিদেশিরা অনেকেই ঘুরতে আসে। কিন্তু পচনশীল ফলটি সংরক্ষণে হিমাগার না থাকায় বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এখানে যদি কোনো সহায়তা দেওয়া হয় কৃষকদেরকে, বিশেষ করে মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। কোটি টাকার অর্থনীতি, বেঁচে থাকার স্বপ্ন ভেসে চলে ঐতিহ্যবাহী এ পেয়ারার অঞ্চলে। টিকিয়ে রাখতে প্রয়োজন কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বগুড়ায় শিল্পের উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে।
কিন্তু সেই চাহিদা অনুযায়ী বগুড়ায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বলেন, গত 20 বছর বগুড়া বঞ্চিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ বগুড়ার মানুষ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অন্যদিকে বগুড়ায় 400 একর জমির উপর বেসিক শিল্প পার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এর প্রবক্তার জন্মস্থান, অর্থাৎ বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে, নতুন পথ দেখিয়েছে এবং এদেশের মুক্তির জন্য সর্বজন গৃহীত বাংলাদেশী জাতীয়তাবাদের একটি রাজনৈতিক দর্শন জনগণকে উপহার দিয়েছে। প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নিউক্লিয়ার প্রজেক্ট একটি হোমোজেনাস প্রজেক্ট। বিজ্ঞানী ও ঠিকাদারদের সম্মিলিত প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী রোবোফেশন 1 পয়েন্ট এবং জাতীয় রোবোটিক্স উৎসবে সব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় 5টি ক্যাটাগরিকে 550 তরুণ শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। যত তাড়াতাড়ি পারি আমাদের রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যে, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে, কারণ আমাদের তো সবচেয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে, আমরা শুধু তাড়াহুড়ো করলে হবে না। মেহেরপুরে গাংনী উপজেলায় জমিতে কাজ করার সময় মাটির নিচে 10টি ল্যান্ডমাইন এবং 5টি ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু সন্ধান পেয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, উপজেলার বেতবাড়িয়া গ্রামের ঘটনাস্থল থেকে প্রায় 200 গজ দূরে মুক্তিযুদ্ধের সময় একটি ক্যাম্প ছিল। ওই সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে তারা। খবর পেয়ে পুলিশকে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বস্তুগুলো আসলে কি সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়, এটি দেশের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন নরসিংদী 1 সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা শিশু একাডেমিতে বিএনপি আয়োজিত শহীদ পরিবার এবং আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি সব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 3 আসনের এমপি মাহবুবুল আলম সালেহি, 4 আসনের এমপি মুস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি। পরে তিনি নৌপথে চিলমারির কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখের বাতি এবং রাজীপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। ফেনীতে 6তলা ভবনের কার্নিশ থেকে ইয়াসমিন আক্তার মিলি নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরিবারের সদস্যরা জানায়, সকালে 3 দিনের ছুটি শেষে ইয়াসমিনকে শহরের হাজারি রোড এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় রেখে যান তার মা। কিছুক্ষণ পর 6তলা ভবনের কার্নিশে মেয়েটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পান মাদ্রাসার লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে 6তলা কার্নিশ থেকে নিরাপদে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, মাদ্রাসায় পড়তে অনিচ্ছুক হওয়ায় সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে থেমে থেমে এই সংঘর্ষ। পুলিশ এবং স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেন মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় 30 জন। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করেছে নদী তীরবর্তী 3 গ্রামের বাসিন্দারা। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এতে গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন সহ পুলিশের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা 3 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন 48 ঘন্টার মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের চেহলাম উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান শোক র্যালির আয়োজন করা হয়েছে। শোক র্যালিটি দিনাজপুরের মিশন রোডের ইমাম বাড়ি হয়ে সার্কিট হাউস সহ বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায় আহ্বায়ক মির্জা ইসলাম আলী। বয়ান করেন সম্মানিত মাওলানা ইব্রাহিম খলিল রিজভী এবং মাওলানা হাশিম আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনভর জনসভা সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। প্রতি মৌসুমে প্রায় 20 কোটি টাকার পেয়ারার কেনাবেচা হয় পিরোজপুরের ভাসমান হাটে। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।